করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মাঝেই মোংলায় নির্বাচনী হাওয়া। ৬ ইউনিয়নের ভোট নিয়ে দুশ্চিন্তার কথা ইসিকে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের বিশ্বাস যে নির্বাচন কমিশন আমাদের যে বর্তমান করোনা পরিস্থিতি সেটা বিবেচনা করবে। নির্বাচন দিয়ে জনগণকে আরও যেন করোনার দিকে আকৃষ্ট করার জন্য প্রলুব্ধ করা হচ্ছে বলে আমি মনে করি। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভ্যাকসিন দেওয়ার তাগিদ জাতিসংঘের। ইউএনএইচসিআর উদ্যোগ নিলে তবেই সম্ভব বলছেন পররাষ্ট্র সচিব। ইউএনএইচসিআর যদি শুধু রোহিঙ্গাদের জন্য এবং স্থানীয় পপুলেশন আছে, হোস্ট পপুলেশন, তার জন্য যদি আলাদা করে তারা কোনো অ্যাপিল করে বা জোগাড় করে, সেক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে উইল ওয়েলকাম দ্যাট। 10 বছর ধরে সরকারের কর ভ্যাটের সব অর্থ শোধ করছে না ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। রাজস্ব বকেয়ার পরিমাণ 365 কোটি টাকা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। উদ্বেগজনক হারে সংক্রমণ বাড়ছে বাগেরহাটের মোংলায়। জারি আছে 6 দিনের কঠোর বিধিনিষেধ। এর মাঝেই ভোটের হাওয়া। 6 ইউনিয়নে হবে ভোট, যা দুশ্চিন্তা বাড়িয়েছে আরও। বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন জেলা প্রশাসক। করোনাকালে কঠিন এক বাস্তবতার মুখোমুখি মোংলার মানুষ। বেড়েই চলেছে সংক্রমণ, প্রাণহানি পরিণত হয়েছে অন্যতম হটস্পটে। বৃহস্পতিবার থেকে জারি 6 দিনের কঠোর বিধিনিষেধ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে গত 10 দিনে 459 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 243। সংক্রমণের হার 52.52%, যা সর্বোচ্চ গিয়ে ঠেকেছিল 74%। এ পর্যন্ত মারা গেছে 8 জন। বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে পুলিশ, আনসার, কোস্টগার্ড সহ স্থানীয় প্রশাসন। পরিস্থিতি যখন ভয়াবহ রূপ নিচ্ছে, তখন 21 জুন স্থানীয় সরকার নির্বাচন। ভোট হবে মোংলার 6 ইউনিয়নে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। করোনায় মানুষজন খুবই আক্রান্ত, মোংলার পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। ভারতেও এরকম নির্বাচন দিয়ে প্রায় প্রচুর লোক মারা যাচ্ছে, প্রচুর করোনা রোগী পাওয়া যাচ্ছে। করোনা না যাওয়া পর্যন্ত যেন মোংলা ভোটের নির্বাচন না হয়, এটাই আমরা আশা করি। বাচ্চা নিয়ে খুব রিস্কে আছি, এখন নির্বাচন করা যাবে না। উদ্বিগ্ন বিশিষ্টজনরাও। সংক্রমণের মাত্রা 5% নামা না পর্যন্ত নির্বাচন স্থগিত চাইছেন সিভিল সার্জন। এতদিন তো নির্বাচন হয়নি, এই অবস্থায় নির্বাচন দিয়ে জনগণকে আরও যেন করোনার দিকে আকৃষ্ট করার জন্য প্রলুব্ধ করা হচ্ছে বলে আমি মনে করি। এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে নির্বাচন হলে পরেই জনসমাগম বৃদ্ধি পাবে, মানুষজনের চলাচলটা বৃদ্ধি পাবে। সেই হিসাবে করোনা প্রতিরোধের যে বিষয় থাকে, যে মানুষজনের মুভমেন্টটা কম হবে, গণজামাত হবে না, সেই বিষয়টা কিন্তু মেনটেন করা যাবে না। এবং আমি মনে করি এতে করে করোনা সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা রয়ে গেছে। উদ্বেগের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের বিশ্বাস যে নির্বাচন কমিশন আমাদের যে বর্তমান করোনা পরিস্থিতি সেটা বিবেচনা করবে। আর যদি নির্বাচন কমিশন নির্বাচনে অটল থাকে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব স্বাস্থ্যবিধি মেনে যাতে সুষ্ঠুভাবে নির্বাচনটি পরিচালনা করা যায়। মোংলার 6 ইউনিয়ন সহ বাগেরহাটের 68 ইউনিয়নে 21 জুন ভোট হওয়ার কথা রয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভার্চুয়ালি দেশ জুড়ে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করবেন। খুলনার একটি মডেল মসজিদের সামনে আছেন আমাদের সহকর্মী ইব্রাহিম খলিল। আমরা যাচ্ছি তার কাছে। ইব্রাহিম, মডেল মসজিদে কি কি ব্যবস্থা থাকছে, ইসলামী সংস্কৃতি চর্চার কি ধরনের সুযোগ সুবিধা থাকছে সেটি বলবেন, এবং একসাথে এতগুলো মসজিদে আজকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনার মানুষ কি বলছেন? লোপা, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ধর্মভীরু মুসলমান রয়েছেন তাদের সেই পরিস্থিতিতে এটি একটি চমৎকার উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটি নিয়েছেন, সে উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রতিটি জেলা উপজেলায় মোট 560টি
ইসলামী মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে এবং যেটি চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় আজকে তিনি খুলনা, সিলেট সহ আরেকটি জেলায় মোট 50টি যে প্রকল্প রয়েছে অর্থাৎ এই মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন তিনি করবেন। এবং এই ইসলামী মসজিদের পাশাপাশি দৃষ্টিনন্দন আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুনভাবে এই মসজিদগুলো উপস্থাপন করা হয়েছে এবং নির্মাণ করা হয়েছে। এবং এটি শুধু মসজিদ হিসেবে থাকবে না, এখানে ইসলামিক সাংস্কৃতিক চর্চাও হবে। এবং এই চর্চার যে কেন্দ্র, সেই কেন্দ্র সৃষ্টির একটি মূল উদ্দেশ্য যেটি প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামের যে শাশ্বত শিক্ষা, ভ্রাতৃত্ববোধ এবং পরমত সহিষ্ণুতা, ন্যায়বোধ, সেগুলো শিক্ষা দেওয়াই মূলত উদ্দেশ্য। এবং পাশাপাশি যে জঙ্গিবাদ এবং ধর্মের নামে যে ত্রাস সৃষ্টির যে প্রবণতা সমাজে দেখা যায় সেগুলো যেন কমে আসে এবং নারীর প্রতি যে সম্মান এবং নারীর প্রতি যে মর্যাদা এবং ইসলাম যে মর্যাদা দিয়েছেন সেগুলোর যেন চর্চা হয়, সেই বিষয়গুলো এই ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে তৈরি হবে। এর ফলে যে কোনো ধরনের জঙ্গিবাদ বা যে কোনো ধরনের উগ্র মতবাদ নিশ্চয়ই ইব্রাহিম তেমনটাই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার রোহিঙ্গাদের করোনা টিকা দেওয়ার তাগিদ দিচ্ছে জাতিসংঘ। জবাবে টিকায় যে বাংলাদেশিরাই অগ্রাধিকার পাবে সেটি সাফ জানিয়ে দিয়েছে সরকার। পররাষ্ট্র সচিবের প্রস্তাব, জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গাদের জন্য স্থানীয়দের অন্তর্ভুক্ত করে কোভিড টিকা আনা হলে তা দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি জানান, গত কয়েকদিনে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। পরীক্ষার বিপরীতে এই হার 15% হয়ে যাওয়ায় উদ্বিগ্ন সরকার। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা প্রায় 13 লাখ রোহিঙ্গার বসবাস কক্সবাজারে। বিপুল এই জনগোষ্ঠীকে স্বাস্থ্যবিধি চাইলেও মানানো সম্ভব হয়নি করোনাকালে। ক্যাম্পগুলোতে বেষ্টনী পুরোপুরি না থাকায় তারা মিশেও যাচ্ছেন স্থানীয়দের সাথে। করোনার প্রথম ঢেউয়ে সংক্রমণ খুব একটা না হলেও এবার তা বাড়ছে আশঙ্কাজনক হারে। সংক্রমণের হার এরই মধ্যে 14-15% দাঁড়িয়েছে। এই হার 5% মধ্যে নামিয়ে আনতে চেষ্টা করছে বাংলাদেশ। 1-এর নিচে ছিল পজিটিভিটি রেট একটা লম্বা সময় ধরে, যার জন্য আমরা একটা প্রিপারেশনস ভালো ছিল, বাট একটা স্বস্তির একটা জায়গাও ছিল। তো সেইটা এখন 14.5% গত 2 দিন ধরে বা 3 দিন ধরে। আমাদের যে ন্যাশনাল অ্যাভারেজ তার থেকেও একটু বেশি। তো সুতরাং এটা একটা দুশ্চিন্তার বিষয়। এমন অবস্থায় বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ভ্যাকসিনের আওতায় আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ। ইউএনএইচসিআর তাদের জন্য বিশেষ কোনো টিকা এনে দিলেই কেবল তা দেয়া সম্ভব বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। ইউএনএইচসিআর যদি শুধু রোহিঙ্গাদের জন্য এবং স্থানীয় পপুলেশন আছে, হোস্ট পপুলেশন, তার জন্য যদি আলাদা করে তারা কোনো অ্যাপিল করে বা জোগাড় করে, সেক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে উইল ওয়েলকাম দ্যাট। কিন্তু কোভ্যাক্সটা শুধু রোহিঙ্গাদের জন্য আমরা দিব, এটা বলা আমাদের জন্য ঠিক না। কারণ আমাদের প্রায়োরিটি হয়তো এখন এই মুহূর্তে সীমান্তবর্তী অঞ্চলগুলো বা আমাদের অনেক প্রায়োরিটি থাকতে পারে। সুতরাং আমাদের জনগণকে বাদ দিয়ে তো আমরা রোহিঙ্গাদের দিব না। তবে ভাষাঞ্চলে থাকা রোহিঙ্গাদের মধ্যে করোনার সংক্রমণ এখনও ধরা পড়েনি। বহুল আলোচিত এই প্রকল্পে নীতিগতভাবে যুক্তও হচ্ছে জাতিসংঘ। সরকারের আশা, ভাষাঞ্চলে রোহিঙ্গাদের অর্থায়নেও দ্রুতই পাওয়া যাবে জাতিসংঘকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন জেলা ও এলাকায় লকডাউন চলছে। আজ থেকে বাগেরহাটের মোংলায় 6 দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। 7 দিনের আংশিক লকডাউনে নাটোরবাসী। সংক্রমণের কারণে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা পূর্ণ লকডাউনে। এছাড়া এলাকাভিত্তিক বিধিনিষেধ জারি আছে খুলনা, যশোর, নওগাঁ, নোয়াখালী ও গোপালগঞ্জে। শুরুতে সীমান্তবর্তী গ্রামে আক্রান্ত বেশি থাকলেও শনাক্তের হার দ্রুতই বাড়ছে শহরাঞ্চলে। সংক্রমণের ঊর্ধ্বগতিতেও সবখানেই ঢিলেঢালা ভাব। প্রশাসনের নজরদারিতেও শিথিলতা। এ পর্যায়ে নওগাঁর খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ছোটন, আংশিক লকডাউনের কতটা সুফল মিলছে, কি বলছেন সিভিল সার্জন? আসলে আংশিক লকডাউনের যে সুফল সেটি কিন্তু আমরা দেখছি না, কেননা গত 24 ঘন্টায়ও 25% শনাক্তের বিবেচনায় আক্রান্তের হার, যার কারণে বলা চলে যে 7 দিন লকডাউন হয়েছে নওগাঁ শহরে এবং নিয়ামতপুরে, সেটির আসলে যে খুব বেশি সুফল এসেছে এমনটি বলা যায় না। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও কিন্তু এরকমই কথা বলা হচ্ছে। আর শহরের অবস্থা যদি বলি, 7 দিন লকডাউন থাকার পরে আজকে
আগের সেই চিরচেনা রূপে ফিরেছে শহর। অনেক গাদাগাদি করে মানুষ যাওয়া আসা করছে, স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত। যে বিধিনিষেধগুলো গতকাল জেলা প্রশাসন থেকে বেঁধে দেওয়া হয়েছে সেই বিধিনিষেধগুলো কিন্তু আসলে মানুষ মানছে না। গণপরিবহনগুলোতে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার কথা সেটি কিন্তু উপেক্ষিত। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার কথা বিপণী বিতানগুলোতে, দোকানগুলোতে, সেটিও কিন্তু উপেক্ষিত। এরকমই আমরা দেখছি। লোপা, শফিক ছোটন, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রায় 10 বছর ধরে সরকারের কর ও ভ্যাটের সব টাকা পরিশোধ করেনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। শুধু আয়কর বাবদ কোম্পানিটির কাছে পাওনা 330 কোটি টাকা আর ভ্যাট বাবদ 35 কোটি টাকা বকেয়া আছে। সব মিলিয়ে রাজস্ব বকেয়ার পরিমাণ 365 কোটি টাকা। কেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সময় মতো সরকারের রাজস্ব পরিশোধ করেনি তা নিয়ে রয়েছে প্রশ্ন। বিস্তারিত দেখুন সুশান্ত সিনহা রিপোর্টে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের জীবন বীমা খাতের সবচেয়ে বড় বেসরকারি কোম্পানি। জীবন বীমা ব্যবসায় গ্রাহকের কাছ থেকে নেওয়া প্রিমিয়াম ও কোম্পানির আয়ের ওপর ট্যাক্স ও ভ্যাট পেয়ে থাকে জাতীয় রাজস্ব বোর্ড। কিন্তু বছরের পর বছর সরকারের সেই পাওনা ট্যাক্স ভ্যাট পরিশোধ করেনি ডেল্টা লাইফ। সম্প্রতি এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিট থেকে পাঠানো চিঠিতে জানা যায় 2019-20 অর্থ বছরে 55 কোটি টাকা কর পরিশোধ করেনি ডেল্টা লাইফ। তার আগের অর্থ বছরে 24 কোটি টাকা, 2017-18 অর্থ বছরে 17 কোটি সহ 2007-8 অর্থ বছর পর্যন্ত মোট 330 কোটি টাকা কর বকেয়া রেখেছে জীবন বীমা কোম্পানিটি। ট্যাক্স কনসালটেন্ট সাহেব বলছেন যে এখানে কিছু কিছু পেন্ডিং ব্যাপার আছে, হ্যাঁ, এই পেন্ডিংগুলি সুরাহা করতে হবে। তবে এটা ঠিক যে অবশ্যই তারা তো ট্যাক্স পাবেন, 330 কোটি টাকা না পেলেও তারা একটা ভালো অ্যামাউন্টের ট্যাক্স পাবে। এই কারণেই যে দেখা গেছে যে পরিমাণ ট্যাক্স দিছে কোম্পানি সেটা খুব একটা সিগনিফিক্যান্ট পরিমাণ ট্যাক্স দেয় নাই, যার জন্যই এটা এতদিন যাবৎ পেন্ডিং হয়ে আছে। শুধু আয়কর নয়, জনগণের কাছ থেকে নেওয়া ভ্যাটের টাকাও পরিশোধ করেনি ডেল্টা লাইফ। 2013 থেকে 17 সাল পর্যন্ত সুদসহ 35 কোটি টাকা ভ্যাট সরকারের কোষাগারে জমা দেয়নি কোম্পানিটি। রাজস্ব বকেয়ার বিষয়টি স্বীকার করেন কোম্পানিটি ভেঙে দেওয়া বোর্ডের এই পরিচালক। আমরা যদি ফেরত আসি তাহলে আমরা ডেফিনেটলি আমরা এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে। এখন যদি 300 কোটি টাকা আপনার তো একদিনে কোনো সময় আপনার লাইফ ফান্ড থেকে চলে যাবে না, আর এমনিতেও প্রভিশন করা আছে, তো সেই জন্য এটা কোম্পানি কিন্তু ভালো পজিশন আছে, আমরা ওগুলো টেক কেয়ার করেছি। হ্যাঁ, তো ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। ট্যাক্স অ্যাভয়েডেন্সটা হচ্ছে ইচ্ছাকৃত, অবশ্যই সে আইনের লুপহোলসগুলো খুঁজে সেখান থেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আর ট্যাক্স ইভেশন সেটা হচ্ছে ইন্টেনশনাল, ইচ্ছা করে যেটা সে ফাঁকি দেয় সেই ধরনের ক্ষেত্রে সেগুলো যদি আমরা বুঝি যে আইনের দৃষ্টিতে সেটা আদায়যোগ্য, অর্থাৎ সরকারের পাওনা, সেটা আদায় করার জন্য আমরা চেষ্টা করতে পারি। সেটাকে আমরা বকেয়া বলতে পারি এবং সেটাকে বলতে পারি যে অবিতর্কিত বকেয়া। সেগুলো আদায় করার চেষ্টা থাকে এবং যতটুকু সম্ভব সেগুলো পারা যায়। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ, তাই প্রতি বছর রাজস্ব পরিশোধ করলে বীমা গ্রাহক সহ পুঁজিবাজারের বিনিয়োগকারীরা উপকৃত হতো বলে জানান বিশ্লেষকরা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। বিহারে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা সমন্বয়ের পর একদিনে 6138 জনের প্রাণহানির তথ্য দিয়েছে ভারত। গেল 24 ঘন্টায় দেশটিতে করোনায় মৃত্যুবরণ করেছেন 2187 জন। সেটির সাথে যোগ করা হয়েছে বিহারের সংশোধিত তথ্য। ভারতে তৃতীয় দিনের মতো নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে লাখের নিচে। বুধবারই বিহার স্বাস্থ্য অধিদপ্তর সংশোধিত মৃত্যু তালিকা প্রকাশ করে। এতে দেখা যায় মহামারীতে রাজ্যটিতে মোট প্রাণ হারিয়েছেন 9429 জন। আগে এই সংখ্যা ছিল 5500। নতুনভাবে তালিকায় লিপিবদ্ধ হয় 3951 জনের মৃত্যুর হিসাব। অবশ্য কেন সংযুক্তিতে এত বড় ত্রুটি ছিল সেটি স্পষ্ট করেনি বিহার কর্তৃপক্ষ। করোনা মহামারীতে ভারতে মোট প্রাণহানি 3,60,000 ছুঁই। মোট সংক্রমণ 2,92,00,000-এর কাছাকাছি। দর্শক, এই ছিল যমুনা নিউজে। তবে যেতে যেতে মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন।